7টা রুটি খেয়ে তোমার বন্ধু পেট ভরে, ঠিক আছে? তো তুমি 3টে খেয়ে 2টা এদিকে দিয়ে দিলে, তার মানে এর চাহিদা মিটে গেল, ঠিক আছে? তার মানে আর কোনো রুটি প্রবাহিত হবে না। এই রুটি দিয়ে এর চাহিদা মিটিয়ে দিল এবং এরও চাহিদা মিটে গেল, তার মানে দুজনের বিভব সমান হয়ে গেল, তার মানে আর কোনো রুটি প্রবাহিত হবে না। তার মানে বোঝা গেল যে রুটি কটা আছে তার উপর নির্ভর করছে, নির্ভর করছে কে কতটা খেতে পারে, কার পেটে কতটা জায়গা আছে, কার চাহিদা কতটা খাবারের উপর। ঠিক সেরকম এটা, এখানে আধান, এখানে আধান, দুটো আধানই সমান, তার দ্বারা যুক্ত করে দিলাম। এবার কোথা থেকে কোথা আধান প্রবাহিত তোমরা বাস্তবে দেখে বলছো যে আধান প্রবাহিত। হাই, আমি রিজওয়ানা। তো আমি আজ ক্লাস 12-এ তড়িৎ বিভব চ্যাপ্টারটি শুরু করছি। এর আগে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারটি ভিডিও দিয়েছিলাম অনেক আগে। তো ইন্ট্রোডাকশন দেবো শুধুমাত্র তড়িৎ বিভবে। তড়িৎ বিভব জিনিসটা কি, বেশ। তো তড়িৎ বিভব কি জিনিসটা বোঝার জন্য আমি বোর্ডে 3টি ছবি এঁকেছি, ঠিক আছে? আধান কি সেটা তোমরা জানো তো। এই যে বস্তুটা, এই বস্তুটাতে আমি কোনো আধান দিইনি, অনাহিত বস্তু। এই যে গোলক, ধরো গোলক, এই গোলকটার ব্যাসার্ধ আর, এই গোলকটার ব্যাসার্ধ আর, একে আমি আধান দিইনি, একে আমি কিউ আধান দিয়েছি। আর এই যে গোলকটা দেখছো, একে আমি কিউ আধান দিয়েছি এবং এর থেকে এর আকার ছোট, ঠিক আছে? তো এবার দেখো, তড়িৎ বিভব জিনিসটা হচ্ছে পরিবাহিত বস্তুর একটি অবস্থা, ঠিক আছে? সাপোজ আমি এই দুটো বস্তুকে তার দ্বারা যুক্ত করলাম, ভালোভাবে বুঝবে, যুক্ত করলাম তার দ্বারা। বলো আধান কোথায় থেকে কোথায় প্রবাহিত হবে? এখান থেকে এখানে, কারণ এখানে আধান আছে, এখানে আধান নেই, এখান থেকে এখানে আধান প্রবাহিত হবে। কতক্ষণ প্রবাহিত হবে? যতক্ষণ না তড়িৎ বিভব সমান হয়। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, তার মানে যার আধান বেশি তার থেকে যার আধান কম তার দিকে আধান প্রবাহিত হবে, এটা তোমাদের মনে প্রশ্ন আসবে বা তোমাদের মনে ধারণা আসবে যে এটাই হবে। কিন্তু তড়িৎ বিভব এটা না যে যার আধান বেশি তার থেকে যার আধান কম তার দিকে আধান প্রবাহিত হবে। আধানের উপর নির্ভর করে না। আমি এটা উদাহরণ দিলাম এর সঙ্গে তার দ্বারা যুক্ত করে। এবার দেখো কতক্ষণ পর্যন্ত আধান প্রবাহিত হবে? যতক্ষণ না এই দুই বস্তুর আধান, এটা Q/2 হবে, এটা Q/2 হবে, দিয়ে তড়িৎ বিভব, ভালোভাবে বোঝো, সমান হবে, তখন আধান প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা বুঝলে। এবার এই বস্তুটা, এটা ভুলে যাও। এবার সেকেন্ড কেস, এই দুই বস্তুকে তুমি তার দ্বারা যুক্ত করলে, এর মধ্যেও কিউ আধান আছে, এর মধ্যেও কিউ আধান আছে। তোমরা ভাববে তার মানে আধান প্রবাহিত হবে না, যেহেতু দুটোই আধান সমান, কিন্তু না, এর আকার বেশি, এর আকার মানে সাইজ ছোট, এর মধ্যে আধান খুবই ঠেলাঠালি ভাবে অবস্থান করছে, ঠিক আছে? জমাট বেঁধে অবস্থান করছে, আর এখানে বেশ ভালোভাবে আরামসে অবস্থান করছে। তার মানে এই আধান, এখানে যে আধানটা আছে, অনেকগুলো আধান, সেই আধানগুলো চাইবে আমি একটু বেশি জায়গা জুড়ে অবস্থান করব, ঠিক আছে? যেরকম ধরো তোমরা কোনো একটা রুমে আছো বিছানাতে, তোমার অনেক ভাই বোন, ধরো তো জায়গা হচ্ছে না, এবার তোমরা সেখানে আনকমফোর্টেবল ফিল করো, তোমরা চাও যে আমরা প্রতিজনের মধ্যে একটা একটা করে বেড নেবো, মানে তোমরা চাও একটু হাত পা ছড়িয়ে থাকতে। তো ঠিক সেরকম আধানগুলো চাই। ফলে এই যে খুব অল্প জায়গাতে ওরা মানে একসঙ্গে রয়েছে, তারা চাইছে না, তাই তারা কি করবে, এখান থেকে এইদিকে আধান প্রবাহিত হবে। দেখো আধান দুটো বস্তুর ক্ষেত্রে সমান আগে থেকে ছিল, আহিত বস্তু ছিল, কিন্তু অথচ এইখান থেকে আধান এখানে এলো, কেন এলো? তড়িৎ বিভব সমান করার জন্য। তারপরে যখন এই দুইয়ের মধ্যে তড়িৎ বিভব সমান হয়ে যাবে, তখন আধান প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাবে। তাহলে ব্যাপারটা কি হলো? তড়িৎ বিভব এখান থেকে, এই দুটো কেস থেকে বোঝা গেল তড়িৎ বিভব আধানের উপর নির্ভর করে না। তড়িৎ বিভব হলো কোনো একটা আহিত বস্তু তড়িৎ অবস্থা, বলতে পারো যে আকার বেশি, এটা দিয়ে বলতে পারো। এবার আমি একটা বাস্তব উদাহরণ দিই। দেখো রেস্টুরেন্টে গিয়েছো, এই জিনিসটাই একই জিনিস, রেস্টুরেন্টে গিয়েছো, তুমি ধরো একটু কম খাওয়া মানুষ, পাতলা সাতলা মানুষ, তোমার সঙ্গে বন্ধু গিয়েছে যে একটু মোটা, ঠিক আছে? দেখো বডি শেমিং করছি না, আমি জাস্ট বোঝানোর জন্য এটা বলছি। এবার কি হয়েছে, এ 8টি রুটি খেতে পারে, মানে এ ম্যাক্সিমাম মিনিমাম 8টা রুটি খেলে এর পেট ভরে। আর তোমার পেট ভরাতে মিনিমাম 3টে রুটি যথেষ্ট, ঠিক আছে? মিনিমাম 3-এর বেশি আর তুমি বলা ভুল হয়ে গেল, মানে তুমি 3টের বেশি রুটি খেতে পারো না, ঠিক আছে? আর এর 8টা নিচে রুটি খেলে পেট ভরে না, আর তোমার 3টে রুটি খেলে পেট ভরে যায়, এর বেশি তুমি খেতে পারো না, বোঝা গেল? আর এর পেট ভরাতে 8টা রুটি প্রয়োজন হয়। দুজনকেই 5টা করে রুটি দেওয়া আছে,
ঠিক আছে, তুমি 3টে রুটি খেয়ে তোমার পেট ভরে যাবে, তুমি আর খেতে চাইবে না। আর এই 5টা রুটি খেয়ে এর এখনো 3টে রুটির চাহিদা থাকবে, সে চাইবে আরো 3টে রুটি আমি কিভাবে পাবো। তো তুমি কি করবে, 3টে রুটি নিজে খেয়ে 2টো রুটি একে দিয়ে দেবে। এটা তুমি 60টা ধরে নাও, নাহলে ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। 60টা রুটি খেয়ে তোমার বন্ধু পেট ভরে, ঠিক আছে। তো তুমি 3টে খেয়ে 2টা এদিকে দিয়ে দিলে, তার মানে এর চাহিদা মিটে গেল, ঠিক আছে। আর তোমারও 3টে রুটিকে চাহিদা মিটে গেল, তার মানে আর কোনো রুটি প্রবাহিত হবে না। এর রুটি দিয়ে এর চাহিদা মিটিয়ে দিল এবং এরও চাহিদা মিটে গেল, তার মানে দুজনের বিভব সমান হয়ে গেল, তার মানে আর কোনো রুটি প্রবাহিত হবে না। তার মানে বোঝা গেল যে রুটি কটা আছে তার উপর নির্ভর করছে না, নির্ভর করছে কে কতটা খেতে পারে, কার পেটে কতটা জায়গা আছে, কার চাহিদা কতটা খাবারের উপর। ঠিক সেরকম এখানে আধান, দুটো আধানই সমান, তার দ্বারা যুক্ত করে দিলাম। এবার কোথা থেকে কোথা আধান প্রবাহিত, তোমরা বাস্তবে দেখে বলছো যে আধান কোনো প্রবাহিত হবে না, কারণ দুটো আধান সমান আছে, তার মানে তড়িৎবিভব সমান আছে। কিন্তু তড়িৎবিভব আসলে আধানের উপর নির্ভর করে না। তড়িৎবিভব হলো একটা অবস্থা, ভেতরকার অবস্থা। যেমন এই যে উদাহরণ দিলাম, এর ভেতরকার অবস্থা মানে 3টে রুটি খেয়ে বাস আর খেতে পারবে না। এবার কার কিরকম অবস্থা সেটা বস্তুর উপর নির্ভর করছে, আমরা বাইরে থেকে বলতে পারবো না, ঠিক আছে। যেমন তুমি কতটা রুটি খেতে পারবে বা তুমি কত খাবার খেতে পারবে সেটা আমি বাইরে থেকে কি করে দেখে বলবো। আবার এমন অনেক মানুষ আছে যারা পাতলা অথচ অনেক খেলে তার চাহিদা মিটে, ঠিক সেরকম সেটা তার ভেতরকার অবস্থা। তো সেই অবস্থাটাই হচ্ছে এখানে তড়িৎ বিভব, এখানে আধানের ক্ষেত্রে বলা হচ্ছে। বোঝা গেল? ঠিক আছে, তড়িৎ বিভব হলো কোনো তড়িদায়িত বস্তুর একটা অবস্থা। এবার দুটো তড়িদায়িত বস্তুকে যদি তার দ্বারা যুক্ত করে দেওয়া হয়, তাহলে আধান ততক্ষণ প্রবাহিত হবে বেশি তড়িৎ বিভব থেকে কম তড়িৎ বিভব পর্যন্ত, যতক্ষণ না তড়িৎ বিভব সমান হয়। তার মানে এই নয় যে আধান সমান হবে। বোঝা গেল? বেশ, তাহলে এই উদাহরণটার সঙ্গে এটা বোঝা গেল। তোমাদের বইয়ে অন্য একটা উদাহরণ আছে যে জলের যে প্রবাহ, হাইট যতক্ষণ সেম হচ্ছে ততক্ষণ জল প্রবাহিত হচ্ছে। তো ওটা তোমাদের বই আছে, সেটা বলে আমার কোনো লাভ নেই, তোমরা বই থেকে পড়তে পারবে। এই উদাহরণটা আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। বেশ, এবার তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব কিভাবে বের করবে সেটা বোঝায়, এটাই লাস্ট টপিক হবে। আমি এটা তার আগে মুছে দিই। তড়িৎ ক্ষেত্র কি সেটা তোমরা জানো, যে এখানে ধরো কি আধান আছে, তো কি আধানের জন্য এখানে একটা ক্ষেত্র এই আধানটা তৈরি করবে, ঠিক আছে। এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হচ্ছে। এবার অনেক অসীম দ্রুত থেকে, ইনফিনিটি থেকে অসীম দ্রুত থেকে ধনাত্মক আধান, একক ধনাত্মক আধান, ঠিক আছে। একক ধনাত্মক আধানকে ধরো, এটাকে আমি চিন্তা ডিনোট করবো। প্রথমে কিউ ধরো, কিউ দিয়ে ধরো, তাও বোঝাচ্ছি। কিউ প্লাস কিউ, ঠিক আছে, মানে ধনাত্মক আধানই কিন্তু তার মান কিউ, এক নয় কিউ। এখন এটা বুঝো, তারপর বোঝাচ্ছি। একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের ধরো এই বিন্দুতে আনতে হবে। এবার তোমরা জানো ধনাত্মককে রিপালশন করে, মানে দূরে ঠেলে দেয়, সে চায় না তার কাছে আসুক। আর ধনাত্মক ঋণাত্মক পরস্পরকে আকর্ষণ করে, এটা তোমরা জানো। তো এখানে ধনাত্মক আধানের জন্য তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি আবার একটা ধনাত্মক আধানকে আনতে চাইছি, এ চাইবে যে আরেকটা ধনাত্মক আধান আসুক, এ চাইবে দূরে সরে যাক। তাহলে এই যে আধানটাকে আমি আনছি, আমাকে আনার জন্য কাজ করতে হবে। ধরো এখানে কিউ আধান ছিল না, তাহলে আমি যদি ইনফিনিটি থেকে অসীম দূরত্ব থেকে এই স্মল কিউ আধান, পজিটিভ আধানকে যদি আমি এই পয়েন্টটা আনতে চাই, আমাকে কার্য করতে হবে? উত্তর হবে না। কেন না? কারণ একে বাধা দেওয়ার মতো কেউ নেই, আমি আরামসে নিয়ে চলে আসতে পারবো। কিন্তু যখনই এখানে কিউ আধান আগে থেকে যদি থেকে যায়, তাহলে এ তড়িৎ ক্ষেত্র বিস্তার করবে এবং এটা যেহেতু ধনাত্মক তাই একে বিকর্ষণ করবে, তাই বিকর্ষণ বল এ অনুভব করবে, এ আসতে চাইবে না। তো এ আসতে চাইছে না, অথচ আমাকে জোর করে আনতে হচ্ছে, তার মানে আমাকে এক্সট্রা কাজ করতে হচ্ছে। কার বিরুদ্ধে? ইলেকট্রিক ফোর্স, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের বিরুদ্ধে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে তড়িৎ ক্ষেত্র বল, একে যে বিকর্ষণ বল প্রয়োগ করছে তার বিরুদ্ধে গিয়ে আমাকে একে ধনাত্মক থেকে এখানে আনতে হচ্ছে। আসতে চাইছে না, তাই আমাকে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। এবার যে কাজটা করতে হচ্ছে
সেটা এর মধ্যে স্থিতিশক্তি রূপে জমা থাকে। এখানে একটা কথা বলে রাখি, কনজারভেটিভ ফোর্স মানে যেমন অভিকর্ষজ বল, তড়িৎ ক্ষেত্র বল, এগুলো হচ্ছে কনজারভেটিভ ফোর্স। ঘর্ষণ বল কনজারভেটিভ ফোর্স নয়, সংরক্ষী বল। ঠিক আছে, তো যখন সংরক্ষী বলের প্রসঙ্গ আসবে সেক্ষেত্রে তুমি পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিস্থাপক শক্তি অ্যাপ্লাই করতে পারবে। এবার এখানে দেখো সেটা আসছে, সংরক্ষী বল আসছে, তার মানে সংরক্ষী বলের বিরুদ্ধে যখন আমি কার্য করছি তখন এর মধ্যে স্থিতিস্থাপক শক্তি জমা থাকবে, মানে পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, তাহলে এই পোটেনশিয়াল এনার্জি এর মধ্যে জমা রইল, এটা কিউ আধানকে আনার জন্য। ঠিক আছে, এবার এই যে এনার্জি আমাকে মানে এনার্জি আমি অ্যাপ্লাই করছি না, আমি কার্য করছি বলে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ও স্থিতিস্থাপক শক্তি জমা রয়েছে। এটা হচ্ছে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, স্থিতিস্থাপক শক্তির চেঞ্জ। যখন ইনফিনিটিতে ছিল, যখন অসীম দ্রুতে ছিল, সেখানে আমি যদি স্থিতিস্থাপক শক্তিকে রেফারেন্স ধরি, মানে যদি 0 ধরি, এবং এখানে যদি একটা শক্তি তার মধ্যে জমা রয়েছে এবং দুটো পার্থক্য যদি ধরি, সেটা হচ্ছে এটা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। তো এই চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি কত আধানের জন্য এসেছে? কিউ আধানের জন্য। ঠিক আছে, যখন আমি কিউ দিয়ে ভাগ করে দেবো তখন কি হবে, একক আধানকে তড়িৎ ক্ষেত্রে মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে তখনই সেটা এটা হয়ে যাবে। বোঝা গেল? আবার বোঝা, কিউ আধানকে এখানে নিয়ে এলাম, নিয়ে আসতে আমাকে কার্য করতে হলো। কেন কার্য করতে হলো? কারণ বিকর্ষণ বল অনুভব করছিল, আসতে চাইছিল না, তাই জোর করে আমাকে আনতে হলো। এবার কার বিরুদ্ধে আনতে হলো? তড়িৎ ক্ষেত্র বলের বিরুদ্ধে। আর তড়িৎ ক্ষেত্র বল সংরক্ষী বল, আর আমরা জানি কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ওয়ার্ক মানে কনজারভেটিভ ফোর্সের দ্বারা যদি তুমি ওয়ার্ক করো বিরুদ্ধে, মানে সংরক্ষী বলের বিরুদ্ধে যদি তুমি কাজ করো, তাহলে তার মধ্যে স্থিতিশক্তি জমা হবে। ঠিক আছে, তো এই স্থিতিশক্তি কিউ আধানকে আনার জন্য হলো। এবার যদি এই কিউ এর পরিবর্তে যদি একক আধান হতো, তাহলে যে শক্তিটা হতো সেটা হবে পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়াল আর কিছুই নেই, অর্থাৎ বিভব কিছুই নাই, সেটাই হচ্ছে একটা পোটেনশিয়াল এনার্জি, যেটা একক আধানকে আনতে আমাকে কার্য করতে হচ্ছে। বোঝা গেল? তার মানে পোটেনশিয়াল এনার্জি যেটা, সেটাকে তুমি যদি কিউ দিয়ে ভাগ করে দাও তাহলে তুমি পেয়ে যাবে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ মানে কার্য। ঠিক আছে, তাহলে কার্য বাই কিউ সমান, দাঁড়াও এটা ভুল হলো একটু, এটা হবে ডাব্লিউ বাই কিউ। ঠিক আছে, যেটা হচ্ছে ভি, বিভব। চেঞ্জ ইন পোটেনশিয়াল আগে বললাম যে কার্যের সঙ্গে সমান হয়। দেখো সংরক্ষী বল মানে কনজারভেটিভ ফোর্সের নেগেটিভ ওয়ার্ক ডানকে বলা হয় চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। এটা কার্যক্ষমতা শক্তিতে তোমরা পড়েছো, তো সেটাই বলছে। এটা ডেল্টা ইউ ছিল ডাব্লিউ বাই কিউ, তাহলে এটা হচ্ছে ভি, তাহলে ডাব্লিউ সমান কিউ ভি। তাহলে ভি এর একক যদি বলতে বলা হয় কত হবে? জুল পার কুলম এসআইতে, এটা আরেকটা মানে বলা হয় ভোল্ট। বোঝা গেল? তাহলে আমি আরেকবার রিক্যাপ করে দিই তড়িৎ বিভব জিনিসটা কি, যেটা প্রথমে বললাম। আর এটা কি? তড়িৎ বিভব জিনিসটা কি? তড়িদায়িত বস্তুর একটি অবস্থা, আধানের উপর নির্ভর করে না। ঠিক আছে, এটা একটা অবস্থা, এবং দুটি তড়িদায়িত বস্তুকে তার দ্বারা যুক্ত করলে কি হয়, তারা কি চায়, দুটো বস্তু কি চায়? সমান তড়িৎ বিভবে আসতে চায়। বোঝা গেল? বেশ, এবার তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে তড়িৎ বিভব কিভাবে বের করবে সেটা বোঝালাম। তোমাদের বইতে অত বেশি ঘুরিয়ে পিছিয়ে বোঝানো নেই, বলে আছে শুধুমাত্র যে কাজ করতে হয় একক আধানকে আনতে, সেটাই হচ্ছে সেই বিন্দু তড়িৎ বিভব। কিন্তু সেটাতে তোমরা কোনো ফিল আনতে পারো না। সংরক্ষী বলের জন্য যে কাজটা আমাদের করতে হয়, সংরক্ষী বলের দ্বারা কাজ যেটা হবে তার নেগেটিভ সাইন দিয়ে তুমি পাবে চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিস্থাপক শক্তির পরিবর্তন। তো এটা কার্যক্ষমতা শক্তির একটা কনসেপ্ট, সেটা এখানে আমি ইউজ করলাম। কি? এই আধানকে
অসীম দ্রুত থেকে এখানে আনতে হলো। এবার আমাকে কার্য করতে হলো। যদি এখানে কিউ না থাকতো, তড়িৎ ক্ষেত্র থাকতো না, কোনো বিকর্ষণ বল অনুভব করতো না, আমাকে কার্যই করতে হতো না। বা যদি বা কার্য করতে হতো, সংরক্ষী বল এই তড়িৎ ক্ষেত্র বলের বিরুদ্ধে তো কার্য করতে হতো না। আর পোটেনশিয়াল এনার্জি, স্থিতিস্থাপক শক্তি তখনই তুমি ইউজ করতে পারবে যখন সংরক্ষী বলের বিরুদ্ধে কার্য করবে। ঠিক আছে, তার মানে এখানে কিউ আধান আছে, তড়িৎ ক্ষেত্র আছে, ফলে তড়িৎ ক্ষেত্রের বিরুদ্ধে তোমার কার্য করতে হলো। ফলে সেই কার্যের জন্য এই আধানের মধ্যে একটা শক্তি সঞ্চারিত হলো, শক্তি জমা রইল। সেই শক্তি হলো পোটেনশিয়াল এনার্জি, স্থিতিস্থাপক শক্তি। এই স্থিতিস্থাপক শক্তি পরিবর্তনকে কার্য বলা হয়। তো এটা ধনাত্মক আধানের জন্য হলো প্লাস কিউ। এবার যদি একক হতো, একক ধনাত্মক, ওই নিয়ম তো জানো যে 5 জন মিলে একটা কাজ করে 10 দিনে, তাহলে একজন যদি সে কাজটা করতো, ধরো সমান সমান কাজ করতে হবে, একজন মিলে কাজটা করতে কত সময় লাগবে? 10/5 2 দিন। বোঝা গেল? তো সেরকম ঐকিক নিয়ম, কিউ আধান আনতে কাজ করতে হলো ডাব্লিউ, তাহলে একক আধান আনতে কাজ করতে হবে W/Q। তো সেটাই হলো ভি। বইতে খুবই সিম্পল বলে দেওয়া আছে যে একক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দু বিভব বলা হয়। তো এটাই আমি এখানে বোঝালাম, কিন্তু একটু ভালোভাবে ফিল নিয়ে বোঝালাম কি তোমার স্থিতিস্থাপক শক্তি কি, আমার কার্য কেন করতে হলো, এটসেট্রা এটসেট্রা। তো এটাই বুঝতে পারছো W/Q/V, তারপর ভি এর একক জুল পার কুলম, এর সাথে ভোল্ট বলা। তো আজকে এ পর্যন্ত থাক। এটা ছিল একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। কেমন লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, বেশ। আর হ্যাঁ, আরেকবার বলি, এর আগেও অনেকবার বলেছি যে সামনে আমার পরীক্ষা, নিট পরীক্ষা, তো তাই ভিডিও কম ছাড়ছি। আর সবাই দোয়া করো যাতে পরীক্ষা ভালো হয়। দোয়াতে অনেক কাজ হয়, দোয়া আশীর্বাদ, যে যেরকম পারবে পজিটিভ ভাইবস দিও যাতে পরীক্ষাটা ক্র্যাক করতে পারি ভালোভাবে। অ্যান্ড শুধু পরীক্ষা না, একজন ভালো কিছু যেন করতে পারি, ভালো কিছু যেন হতে পারি। ঠিক আছে, তো সেটা তোমাদের এবং আপনাদের দোয়া দ্বারাই সম্ভব, এবং আমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে সব কিছু করে। যাক, তো আপনাদের কাছে এইটুকু তো চাইতেই পারি। বেশ, আজকের মতো থাক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।